প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও সংবাদ বিশ্লেষণ নিয়ে হাজির হলাম। বিশিষ্ট গণমাধ্যম কর্মী ও সংবাদ বিশ্লেষক আরিফ বিল্লাহর সাথে। আজকের ঘটনা প্রবাহতে বেশ কিছু ঘটনা আলোচিত আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। একটা হলো শিক্ষার্থীদের একটা আন্দোলন চলছে, বাংলাদেশের বন্যা। আর সবচেয়ে বড় যে বিষয়টি নজর কেড়েছে সেটা হলো আমাদের খুলনায় গতকাল রাতে কিছু সাংবাদিকদের উপরে ৭ রাস্তা মোড় হয়ে জাতিসংঘ পার্কের সামনে গুলির ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয়ধারী কিছু লোক মোটরসাইকেল করে যাওয়ার পথে গুলি ছুঁড়েছে। আল্লাহর অশেষ রহমতে কেউ হতাহত হয়নি, কিন্তু খুলনা নগরী একটা আতঙ্কের নগরী হয়ে আছে। ভাইরাল একটা টপিক, টক অফ দ্য খুলনা বলা যায়। সবার মুখে মুখে যে কেন গুলি করলো, কার উদ্দেশ্যে গুলি করলো, কারা বা করলো, এ নিয়ে আজকে সারাদিন খুলনায় বিভিন্ন ধরনের মানববন্ধন, প্রেস কনফারেন্স, টিভি চ্যানেলগুলোতে প্রতিবেদন, বিভিন্ন ধরনের অনেকের মতামত বিশ্লেষণ হচ্ছে। সর্বশেষ আমরা যে খবরটি পেয়েছি, খুলনা প্রেস ক্লাবের একটি সংবাদ সম্মেলন হয়। সেখানে খুলনার যে পুলিশ কমিশনার তিনি উপস্থিত ছিলেন। তিনি স্বপরিচিত হয়ে ওই অনুষ্ঠানে যোগ দেন এবং তিনি বেশ কিছু বক্তব্য রাখেন বর্তমান বিষয়ের পরে। তো আমরা এখন আরিফ ভাইয়ের কাছে চলে যাব যে আরিফ ভাই এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন, বিশেষ করে খুলনায় যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। আসলে আইন শৃঙ্খলার অবনতি প্রতিটা দেশের সব জায়গায় হচ্ছে, যেহেতু আমরা এখানে বসবাস করছি সেই হিসাবে এটা আমাদের চোখে পড়ছে, আমাদের স্থানীয় খবরের মধ্যে এটা অন্যতম। তো এই আইন শৃঙ্খলার যে অবনতিটা হচ্ছে, কিংবা কালকে যে গুলির ঘটনা এবং কিছু জায়গায় ককটেল পাওয়া গিয়েছিল, সেই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন আরিফ ভাই? ধন্যবাদ মিরাজ ভাই আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে খুলনাতে আসলে কয়েকদিন হলো, কয়েকদিন না, ঠিক আসলে এই বছর জুড়েই আসলে গতকাল পর্যন্ত বলা যায় বা আজ পর্যন্ত আসলে কিন্তু খুলনাতে 18+ একটি 19টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো তার মধ্যে থেকে আসলে কিন্তু গতকালকে যে ঘটনাটি, গণমাধ্যমের উপর আসলে যে দুর্বৃত্তদের যে হামলাটি হয়েছে রাতের বেলা 12টা থেকে 12:30টার দিকে খুলনা নগরীর জাতিসংঘ যে পার্কটি তার সামনে, ওখানে চা খেতেছিল আপনার কিছু সাংবাদিক, আমাদের সহকর্মীরা, তাদের উপরে এই নেককারজনক আসলে হামলাটি দুর্বৃত্তদের দ্বারা আসলে হয়। তো এটি আসলে আপনার কাছে আসলে যেটি মনে হয়েছে আসলে খুবই একটা আতঙ্কের বিষয়। কারণ একদিকে আসলে খুলনাতে বিভিন্ন জায়গায় আসলে লাশ পাওয়া যাওয়া, মানুষ হত্যা, বিভিন্ন ধরনের যে জিনিসগুলো হচ্ছিল, আসলে এই জিনিসগুলো তো মানুষ কিভাবে জানতে পারে বলেন? সাংবাদিকদের মাধ্যমেই তো, তাই না? তো সেখানে আমরা যখন এই জিনিসগুলো মানুষের সামনে অনেক সময় অনেক ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে আসলে এগুলো আমরা মানুষদের কে জানানোর চেষ্টা করি আমরা, সেখানে অনেক ধরনের নিউজ হয়ে থাকে। আপনার সন্ত্রাসীদের বিরুদ্ধে যেতে পারে নিউজ, বিভিন্ন মানুষের বিরুদ্ধে যেতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেতে পারে, পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। কিন্তু আসলে এই যে হামলাটি হলো গত রাতে, আমাদেরই সহকর্মী প্রিয় ভাই রকিবুল ইসলাম মতি ভাই, উনি এসিটিভিতে কাজ করেন, উনি সহ আসলে আরো কয়েকজন আমাদের সহকর্মী ছিলেন। আসলে তাদের উপর যে এই যে হামলা, এক রাউন্ড গুলি ছোড়া হয়, আমরা দেখেছি আল্লাহর রহমতে একটুর জন্য আমাদের মতি ভাই বা যারা ছিলেন তারা কিন্তু আসলে আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন। তবে আমরা দেখেছি যে গুলিটি আসলে যে গুলি করা হয়েছিল সেই গুলিটি কিন্তু আসলে একটি প্লাস্টিকের চেয়ারে সম্ভবত, মিরাজ ভাই, আচ্ছা, যেখানে লাগুক, এটা আমরা দেখেছি খবরে যে একটা চেয়ারে লাগাটার ব্যাপারটা গুলি করা হয়েছে। তো আপনার কেমন লাগে?
জায়গায় দায়িত্বরত ছিল, সে ওখানে অংশগ্রহণ করেছে এবং ওসিকে বলার জন্য জানায়। আমি সাথে সাথে আমার পুলিশ কমিশনার রেজাকে ফোন করি এবং ওসিকে সেই ঘটনাস্থলে যাই। 7 মাসের মধ্যে ইতিপূর্বে টুকটাক আমাদের পুলিশ ঘটনা অনেকগুলো হয়েছে, যেটা একজন ভাই বলেছেন যে সন্ত্রাসী বা দুষ্কৃতকারীরা নিজেদের মধ্যে বিভিন্ন আধিপত্য নিয়ে, মানে প্রথম এরকম একটি ঘটনা ঘটলো। আমরা অবশ্যই ঘটনাটা খতিয়ে দেখবো। আমাদের সেক্রেটারি সাহেব কিছু হিন্টস দিয়েছেন যে উনি একটি রিপোর্ট করেছেন। আমি গতকালকে রিপোর্টটা দেখেছি এবং উনি রিপোর্ট করার সময়ও আমাকে বলেছিলেন যে আমি এরকম একটা বাহিনী এখানে আছে, টাইগার বাহিনী, এটা এরকম কাজ করতেছে, আমি এটা নিয়ে কাজ করছি। তো আমরা জেমি ওই যে ওই এলাকার আপনার, তো আমরা অবশ্যই সবগুলো বিষয় খতিয়ে দেখবো। আমরা ইতিমধ্যে আপনারা জানতে চেয়েছেন যে আমাদের কতটুকু কি করেছি। আপনারা জানেন আমাদের এই ঘটনার পর থেকে কালকে রাত্রে 2:30-3টা পর্যন্ত আমাদের অফিসাররা যারা ওসি এবং এসি সজাগ ছিল তারা এটা নিয়ে কাজ করেছে। আমরা এখন পর্যন্ত 4টা ফুটেজ পেয়েছি, কিন্তু এগুলো একটু অস্পষ্ট। এটাতে গাড়ির নাম্বারটা, মোটরসাইকেলের নাম্বারটা বা ফেস দেখা যাচ্ছে না। শুটিং ক্লাবের একটা ফুটেজ আছে, শুটিং ক্লাবের সেক্রেটারি সম্ভবত ঢাকায় আছে, ওনার কাছে চাবি, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আপনারাও একটু সম্ভব হলে যোগাযোগ করেন ওনাকে, ওনার কাছ থেকে চাবিটা নিলে আমরা এটা একটা ভালো ফুটেজ সেখান থেকেও পাবো। ফুটেজ ব্যতীতও আমরা ইতিমধ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে সেখানে মোবাইলের লোকেশন কাদের ছিল এটা আমাদের ডিসিকে আমি নির্দেশনা দিয়েছি। শুধু আমাদের ক্রাইম ইউনিট না, আমি অলরেডি ডিবিকেও বলেছি এটা ছায়া তদন্ত শুরু করতে। এবং অচিরেই আমি আজকে সকাল থেকে তো আপনারা জানেন আমি বিভিন্ন অনুষ্ঠানে একটার পর একটা প্রোগ্রামে ব্যস্ত ছিলাম, বিভাগীয় কমিশনার কার্যালয়, ডিআইজি অফিস, সিটি কর্পোরেশনের প্রশাসকের এখানে কেডিএতে। তো আমি এখন থেকে মোটামুটি এটা নিয়ে কাজ শুরু করছি। আমরা আমাদের যে কোনো ঘটনা হইলে কিন্তু এক্সপার্ট হিসেবে সিআইডি এবং পিবিআই কে আমরা ছায়া তদন্তের জন্য আনি। আমি সাংবাদিক ভাইদের এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি যে এটার মধ্যে আমরা আমাদের রাষ্ট্রের প্রত্যেকটি সংস্থাকে ইনভলভ করব। এমনকি পুলিশ সদর দপ্তরে একটা এলআইসি আছে যারা তথ্য প্রযুক্তি এবং মোবাইল লোকেশন নিয়ে কাজ করে, সেখানে যিনি কর্মরত ওর ব্যাচম্যান, ওকেও আমি এই ঘটনার সাথে, কারণ তাদের সহযোগিতা আমরা ইতিপূর্বে খুলনার বেশ কিছু ঘটনা উদ্ঘাটন করতে পেরেছি। আমি আজকে আপনাদেরকে কমিশনার হিসেবে কথা দিচ্ছি, আপনাদের ভাই হিসেবে কথা দিচ্ছি, আমি এই ঘটনায় আমার সর্বোচ্চ মেধা, আমার পেশাদারিত্বের সবটুকু আমি উজাড় করে এই ঘটনার কারণ উদ্ঘাটন করার চেষ্টা করব। কারণ এটা সত্যটা সবার জানা দরকার, স্পষ্ট হওয়া দরকার। আপনারা অনেকেই বলেছেন যে খুলনায় ইতিপূর্বে অনেকগুলি কাহিনী হয়েছে, ঘটনা হয়েছে, তখন একরকম অবস্থা ছিল। 5ই আগস্ট পরবর্তী সময় আমরা কখনো কোনো সাংবাদিকের উপরে আক্রমণ ওভাবে লক্ষ্য করিনি। এটা প্রথম, এটা আমি মনে করি এটা আমার উপরে আক্রমণ, কারণ আমার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে সাংবাদিকরা। আমি ভালো কাজ করলে যেমন তারা সেটা প্রচার করে আমার জন্য আমার সুনামের ব্যবস্থা করেছে, আবার আমাকে বিভিন্ন সময় দিক নির্দেশনা দিয়ে সঠিক কাজটি করার জন্য কিন্তু এই সাংবাদিকদের দ্বারাই আমরা পরিচালিত হই। আমাদেরকে বলে থাকে যে এইভাবে করেন, এটা আপনার জন্য ভালো হবে। তো এই মানুষগুলোর উপরে আক্রমণ, সে যেই দলের, যেই মতের, যেই আদর্শের অনুসারী হোক না কেন, দ্যাট ইজ এ ম্যাটেরিয়াল টু মি। আমার তার সবচেয়ে বড় পরিচয় সে একজন সাংবাদিক পরিবারের সদস্য। হতে পারে তার যোগ্যতা কম, হতে পারে তার অনেক কিছুই থাকতে পারে শর্টকামিংস, কিন্তু আমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এটা সাংবাদিক সমাজের উপরে হামলা। এটা এই সাংবাদিক সমাজের উপরে হামলা, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আপনারা জানেন ইতিপূর্বে আমরা এই খুলনায় যেসব সন্ত্রাসীদের নাম এসেছে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে, যারা বিদেশ থেকে বাংলাদেশে এখন নতুন একটা ট্রেন্ড হয়েছে, আপনারা লক্ষ্য করে থাকবেন। গতকালকে পত্রিকায় যদি দেখেন, চট্টগ্রামে 2 জন সন্ত্রাসী বাইরে থেকে পরিচালনা করে, ঠিক খুলনাতেও একই কাজ করছে তারা। 2 জন সন্ত্রাসী বাইরে থেকে মোবাইলের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের অনুসারীদেরকে দিক নির্দেশনা দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। তথাপিও আমরা তাদের এই দেশে অবস্থানরত যেসব সহযোগী আছে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য আমার খুলনা মহানগর পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা কোনোভাবেই এটার সাথে কম্প্রোমাইজ করছি না, যেটা আপনারা ইতিপূর্বে জানেন। আমরা একজন বড় সন্ত্রাসীর ভাইকে ধরে নিয়ে এসেছি, আমরা তাদের পরিবারের সদস্যরা যারা তাদের বেনিফিশিয়ারি, তাদের এই দুষ্কৃত কর্মের বা অপরাধের যারা সুবিধাভোগী, তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য কাজ করছি। তো আমি মনে করি এই ঘটনাটা, আমি অচিরেই এই ঘটনাটা আমার কাছে স্পষ্ট হয়ে যাবে এবং আমরা উদ্ঘাটন করে আপনাকে জানাতে পারবো। আমাকে এক গুরু দায়িত্ব দিয়েছেন সেক্রেটারি মহোদয়, আমাকে আপনারা অনেক গুণে গুণান্বিত করেছেন। আমি আসলে এতটুকু যোগ্যতা সম্পন্ন নই, আমি চেষ্টা করি সিনসিয়ারলি কাজ করার এবং এই স্পষ্টভাষী খোলামেলা মানুষ। আজকে হয়তো অন্য কোনো কমিশনার হলে এখানে আসার কথাও হয়তো বা ভাবতো না, বাট আমি সকালে উঠে আমার অফিসারদের বলেছি আমি প্রেস ক্লাবে যাবো। কেন যাবো? আমার একজন ভাইয়ের উপরে যে হামলা হয়েছে এটার জন্য যাব, যে তার মনে অন্তত হবে যে এখানকার আইন শৃঙ্খলার সর্বোচ্চ কর্মকর্তা আমাকে সান্ত্বনা বা সহমর্মিতা প্রকাশ করতে আসছে। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমরা কতটুকু কাজ করতে পারি তার চেয়ে বড় কথা হলো আমি আপনার ব্যথায় ব্যথিত কিনা, আমি আপনার কর্মসূচির সাথে, আপনার মনোভাবের সাথে একাত্ম কিনা। আমার সবচেয়ে বড় জিনিস হলো, আমি বলছি যে আজকে আমার যত কাজই থাকুক, আমি যোগাযোগ করেছি, ওনার সাথেও যোগাযোগ করেছি এবং যারা কালকে ভিকটিম ওখানে ছিল তাদের সঙ্গে কথা বলে আমি প্রেস ক্লাবে এসেছি। মূলত
এটা প্রকাশ করতে যে আজকে এই হামলাটা যে হামলাটা আপনার উপর হয়েছে এটার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এটার তথ্য উদ্ঘাটন, মোটিভ উদ্ঘাটন, কি কারণে হয়েছে, কেন হয়েছে এবং তাদের টার্গেট কে ছিল 4 জনের মধ্যে, এটা উদ্ঘাটন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব বলে আপনাদেরকে কথা দিচ্ছি। ধন্যবাদ। আরিফ ভাই, পুলিশ কমিশনারের বক্তব্য তো আমরা শুনলাম। আসলে চমৎকার বলেছেন উনি ওনার রেসপন্সিবিলিটির জায়গা থেকে ওনার যতটুকু করা দরকার ততটুকু করবেন এবং বলেছেন। একটি বিষয় মানে এই আলোচনার প্রেক্ষিতে শেষে কিন্তু উনি একটা বক্তব্য রেখেছেন যে খুলনা কিংবা চিটং এর একটা ঘটনা তুলে ধরেছেন। ডেভিড ইমন নামক এক শীর্ষ সন্ত্রাসী ফোনের মাধ্যমে চাঁদা চাচ্ছেন এবং আমরা দেখেছি এটা কিন্তু টিভিতে এবং বিভিন্ন পত্রিকায় কিন্তু নিউজ ফিডে এসেছে ভিডিওটা, যে একটি টেলিকমিউনিকেশন বা নেটওয়ার্ক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিকে চাঁদা দেয়নি দেখে ভাঙচুর করে এসেছে এবং তার কাছে এবং কল রেকর্ডও কিন্তু একটা এসেছিল। তো সেটার প্রেক্ষিতে কিন্তু আজ চিটাগাংয়ে বেশ সরাসরি অভিযান চলছে তার সাঙ্গভঙ্গ এবং টিমটাকে ধরার জন্য। এখানে লক্ষণীয় বিষয় যেটা হলো, এই লিডাররা কিন্তু বিদেশ থেকে বিদেশি নাম্বার ব্যবহার করে বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে চাঁদা চাচ্ছেন কিংবা হুমকি দামকি দিচ্ছেন। এই খুলনায়ও তিনি বললেন যে খুলনায় এরকম হচ্ছে। তো এই বিষয়টা কতটা উদ্বেগজনক এবং এই বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি কিংবা ব্যবসা বা ভাগবাটোয়ারার ক্ষেত্রে যে বিদেশি থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, এটা কতটা উদ্বেগ বহন করে একটু বলবেন? ধন্যবাদ মিরাজ ভাই। আসলে পুলিশ কমিশনার মহোদয় আসলে এই বিষয়গুলি বলছিলেন তার বক্তব্যে। আসলে খুলনাতে এ ধরনের কর্মকাণ্ড বিভিন্ন জায়গা যদি হয়ে থাকে আসলে চট্টগ্রামের মতো, তাহলে আসলে তো এটা আমাদের জন্য এখানকার স্থানীয় ব্যবসায়ী সহ প্রভাবশালী লোকদের জন্য আসলে উদ্বেগেরই বিষয় মিরাজ ভাই। তবে আসলে অনেক সময় হয় কি দেখা যায় যে আমরা যেমনটি শুনি যে অমুকের নাম নিয়ে একজনের ফোন করছে বা করছে। অনেক সময় ধরেন নামও ভাঙানো হয় কিন্তু আসলে হুম, মিরাজ হুম, ভাই। হুম। বুঝছেন? কারণ যেহেতু আসলে আপনি তো আইডেন্টিফাই করার সুযোগ তো খুব কমই পাবেন। দেখা হ্যাঁ? যাচ্ছে যারা পরিচয় ব্যবহার করছে জি, সেই ব্যাপারটা কিছু জানেই না। জানেই না আসলে। আর আতঙ্ক তৈরি করার জন্য এই ধরনের বোমা হামলা, তারপরে আপনার এই যে গুলি ঘটনা দিয়ে গুলি মেরে ফেলা, আতঙ্ক সৃষ্টি করে যাতে ব্যবসায়ীরা ভয় পায় এবং যারা ভুক্তভোগী তারা জানালে কিন্তু পুলিশ উনি ওনার বক্তব্যে কিন্তু আমার কিছু আপত্তি আছে। তো যাই হোক আমরা আসলে অতীতে যাব না যে ওনাকে বলে থাকেন। হতে পারে এরকম যে তারা আসলে ভাবছে যে আসলে আমরা হয়তো এই বিষয়টা নিয়ে বলবো, কিন্তু যাকে বলবো বা যাদেরকে জানাবো যেকোনোভাবে দেখা গেল জেনে গেল তারা যে আসলে অমুক জায়গা থেকে আসলে খবরটি অমুকে দিয়েছে। তো এই যে যখন জানতে পারবে যে অমুক দিয়েছে, যে সোর্স মানে তথ্যদাতা তার পরিচয় যখন আসলে জেনে যাবে বা যেকোনোভাবে শনাক্ত হয়ে যাবে যে অমুক দিয়েছে এই বিষয়টি, তখন আপনার কাছে কি মনে হয় সন্ত্রাসীরা কি তাকে কি নিরাপদ মনে করবে বলেন? অবশ্যই আপনার তার
বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে থাকবে, বা মনে হয় যে এরকমও কিছু হতে পারে যে আসলে এর সবের কারণে হয়তো বা মানুষ আসলে তথ্য দিতে বা কোনো কিছু শেয়ার করতে আসলে ভয় পায় বা নিরাপত্তাহীনতায় ভোগে। মিরাজ ভাই, ঠিক বলেছেন আরিফ ভাই। বিষয়গুলো আসলে সেরকমই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনফরমেশন লিকেজ হয়ে যায়, যার কারণে যে তথ্যদাতা তার পরিচয় প্রকাশ হওয়ার আতঙ্কেই কিন্তু কেউ ওই ধরনের ছোটোখাটো বিষয় ঘটলেও থানায় অভিযোগ জানাতে চান না, এবং অযথা হ্যারাসমেন্ট হতে পারে, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমরা থানায় অভিযোগ দিই না। তবে এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো প্রশাসন আরও কঠোর হবেন, যে তথ্যদাতার পরিচয় যেন গোপন রাখা হয়, আর আমরা আমাদের বিষয়গুলো নিয়ে পুলিশকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আমাদের সহযোগী হিসেবে গ্রহণ করে পুলিশের সাথে শেয়ার করা। কারণ আমরা শেয়ার করলে তারা বিষয়গুলো জানতে পারবে। কারণ কোনায় কানায় মহল্লায় অনেক ধরনের সিটকে ছোটো ছোটো অপরাধ হয়, এই অপরাধগুলো কিন্তু একসময় বড় হয়। আর অপরাধী যারা আছে তারা যদি ছোট ছোট অপরাধ করতে কিন্তু বড় অপরাধী হয়। এককালে একভাবে কিন্তু সে প্রথম দিনই বড় সন্ত্রাসী কিংবা অপরাধী হয় না। তাকে বিভিন্ন ঘটনা, বিভিন্ন ধরনের আতঙ্ক সৃষ্টি করে ধীরে ধীরে কিন্তু একটা অপরাধী বড় বিস্তার করে। তো আমরা যদি সেটা অঙ্কই বিনাশ করা যায়, তাহলে কিন্তু এই ধরনের অপরাধী তৈরি হবে না। তো এই একটা ব্যাপার। আবার অনেকেই কিন্তু বলছেন যে খুলনা কিংবা বাংলাদেশে এখন কর্মসংস্থানের বিশাল একটা আসলে অভাব, যে যারা পড়াশোনা করছেন, পড়াশোনা করে যে ভালো একটা চাকরি করবেন সেই নিশ্চয়তা তাদের নেই। যখন ছিটকে পড়ে যায় স্কুল কলেজ থেকে, তখন দেখা যায় যে তারা অপরাধের দিকে বেশি জড়িয়ে পড়ে। অপরাধের দিকে তারা জড়িয়ে পড়ে, কারণ তার তখন কার্যক্রম থাকে না, পকেট মানি থাকে না, কিন্তু কাজও নেই। তো এর ফলে এই বিষয়টাকে আমাদের এখানে যারাই অনেক কথা বলতে এসেছেন, তারা কিন্তু এই বিষয়টাকে খুব বেশি প্রাধান্য দিয়েছেন। কর্মসংস্থানের অভাবের কারণে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। বিষয়টা কিভাবে দেখবেন? জি মিরাজ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলেছিলেন বিষয়টি অনেকটা এরকমই। কারণ যখন একজন যুবক আসলে তার কর্মসংস্থান থাকে না, যখন সে তার যে পকেট মানি বা সংসারে কিছু দিবে এরকম কোনো ব্যবস্থা থাকে না, তখন আসলে সে তো অনেক সময় আসলে বিপদগামী হতেই পারে। কারণ তার তো আসলে টাকা পয়সা দরকার, বেরোলেই তো আপনার টাকার দরকার। তো দেখা গেল সে কোনো কর্মসংস্থান পাচ্ছে না, কাজের সুযোগ পাচ্ছে না, তখন সে অনেক সময় ভাবে হয়তো যে আমি আসলে কিভাবে টাকা ইনকাম করবো। দেখা গেল তখন বিপদগামী হয়ে যায়, বা বিভিন্নভাবে সে ভাবে যে চুরি, ছিনতাই, ডাকাতি এ ধরনের করে কর্মকাণ্ড করে সেভাবে হয়তো টাকা ইনকাম করতে পারবে, এরকম আসলে অনেক সময় কিন্তু ভেবে থাকে। আরেকটা বিষয় আসলে এখানে একটু বলে রাখি, সেটি হলো আপনি যদি একটু অনেক পিছনের দিকে তাকান, এই যে খালিশপুর যে অঞ্চলটি, এটি কিন্তু আসলে শিল্প অঞ্চল হিসেবে আমাদের কাছে পরিচিত। আপনি একটা জিনিস দেখেন যে খালিশপুরের কি সেই প্রাণ আছে আপনি বলেন? সেই না, প্রাণ এখন নাই। তো আর নেই। মৃত শিল্প নগরী। কারণ খালিশপুরে যে জুট মিলগুলো ছিল এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং এর সাথে যারা জড়িত ছিল তারা কিন্তু বেকার হয়ে গেছে। শুধু কি তারা বেকার হয়েছে, তাদের পরিবারগুলো কিন্তু আসলে মানে কি বলবো, মানে তারা চালাতে না পারার কারণে অনেকে হয়তো বা গ্রামে চলে গেছে, আর যারা শহরে আছে তারা আসলে কত কষ্টে যে আসলে দিন দিন নিপাত অতিবাহিত করছে। করছে সেটি কিন্তু আসলে আমরা কিন্তু মানে কয়জনের খবর আমরা জানি বলেন? আপনি আমি কয়জনের খবর জানি বলেন? আমরা হয়তো বা মানে ১-২ জনের খবর জানতে পারি, কিন্তু এখানে তো অনেক লোক জড়িত। আরেকটা বিষয় দেখেন,
বসে নাই। হুম 4টার মতো ফুটেজ ওনারা কালেক্ট করেছেন। সিসিটিভি তো ফুটেজ। সেখান থেকে আপনার সিসিটিভি ফুটেজ থেকে দেখে চেষ্টা করছেন ওনারা। আরেকটা ফুটেজ নেওয়ার চেষ্টা ওনারা চেষ্টারত আছে, করছেন ওটা আসলে শুটিং ক্লিয়ার দেখা ক্লাবের। যাবে। হ্যাঁ, শুটিং ক্লাবের একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন। উনি ওনার বক্তব্যে হুম, বলেছেন মিরাজ ভাই, আমরা শুনিয়েছি হুম, দর্শকদের। তারপরে একটু বলে রাখি আরকি। শুটিং ক্লাবের যে ফুটেজটি ওনারা পাওয়ার আশায় আছেন। হয়তো এটা পেলে দেখা গেল এ বিষয়ে হয়তো কিছু বের হলেও হতে পারে। তবে তার কথায় যেটা বোঝা গেল যে তারা কিন্তু আসলে এই বিষয়গুলোতে খুবই গুরুত্ব সহকারে দেখছেন। হ্যাঁ, এখানে আমরা আরেকটা বিষয় দেখছি যে উনি খুব কিন্তু টেকনোলজি ইউজ করছেন, যে মোবাইল ট্র্যাকিং করা। ওই স্থানে তখন কতগুলো মোবাইল ছিল, কারা ছিল, সেটাও কিন্তু ট্র্যাকিং করা হচ্ছে। তো আমরা বিশ্বাস করি টেকনোলজি, তথ্য প্রযুক্তির যুগে প্রশাসনিকভাবে কর্মকর্তারা অনেক এগিয়ে গিয়েছেন। তারা টেকনোলজিকে ব্যবহার করে সঠিক তথ্য উদ্ঘাটন করবেন এবং কিন্তু এই ব্যাপারটা একটা সুরাহা হবে। আর মিরাজ ভাই, এই যে সাংবাদিকদের উপরে যে এই যে দুর্বৃত্তদের যে হামলা, আসলে প্রশাসনের বিষয়টি বলা হলো, কিন্তু সাংবাদিকরা তো আর বসে নেই। হুম, হুম। সাংবাদিকরা কিন্তু এর প্রতিবাদ স্বরূপ কিন্তু সকালে খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন এবং সেখানে কিন্তু বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন বলছি এই কারণে সকল সকল গণমাধ্যম কর্মী এসেছেন গণমাধ্যম এখানে। সেখানে টেলিভিশন, পত্রিকা, মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম বিভিন্ন সবাই এসেছেন। ক্যাটাগরির আপনার সাংবাদিকরা কিন্তু সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং এই যে ঘটনাটি গতকালকে রাতে ঘটেছে হুম, তার তীব্র সমালোচনা করেছেন, প্রতিবাদ করেছেন এবং অচিরেই কিন্তু আসলে হয়তো তারা কোনো টাইম ফ্রেম দেননি। দেননি, কিন্তু তারপরেও কিন্তু বলেছেন যে অচিরেই কিন্তু এদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এই প্রতিবাদ স্বরূপই কিন্তু প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে এবং আগামীকালও কিন্তু আপনার প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা শুনেছি যে একটি প্রতিবাদ সভা, মানববন্ধন এই ধরনের কর্মসূচির কিন্তু ঘোষণা হয়েছে মিরাজ ভাই। ধন্যবাদ আরিফ ভাই। আসলে আজকের বিষয়টি আমরা বিশ্লেষণ করলাম। আরো অনেক খবর আসলে খবরের ভিতরে হারিয়ে যায়। আন্দোলন চলছে শিক্ষার্থীদের। সেটা নিয়েও আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে ভিডিও। তো আমরা সবাই সেদিকে খেয়াল রাখছি। আমরা এইদিকে প্রশাসনকে সহনশীল হতে হবে এবং এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারাও বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখবেন। কারণ যারা আন্দোলন করছে এরা সবাই কিন্তু আমাদের ছোট ভাই, আমাদের বাচ্চা, এরাই একদম আমাদের পরবর্তী প্রজন্ম। এদের হাতে কিন্তু আগামীর বাংলাদেশ। তো আমরা এমন কোনো পদক্ষেপ কেউ নিব না যাতে তারা অ্যাংরি হয়, তাদের মান-সম্মানে আঘাত ঘটে কিংবা একটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে ওয়াকিবহাল আছেন এবং তিনি যে ব্যাপারটি নিবেন, গ্রহণ করবেন, তিনি বুঝে শুনে নিবেন যেটা সকলের জন্য খুব ভালো হয়। এছাড়া যে বন্যা পরিস্থিতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, আমরা যে যার স্থান থেকে পারি বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসবো। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান সাহায্য সহযোগিতা গ্রহণ করছেন, তারা দিচ্ছেন। আমরা বুঝে শুনে তাদের সাথে একীভূত হয়ে কিন্তু ব্যক্তিগতভাবে হয়েও এই সহযোগিতায় অংশগ্রহণ করতে পারি। আমরা আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি। এই চেষ্টা করব এবং সবাই সচেতন থাকবো। এই যে খুলনায় যে ঘটনাগুলো ঘটতেছে একের পর এক, মানে প্রতিদিন সকালে কিংবা ঘুমাতে নিউজ ফিড দেখতে হয় এখন কি খবর। কিছুক্ষণ পর লাইভ স্কুলে ভেসে আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতার খবর। তো এই পরিত্রাণ থেকে আমরা মনে করব যে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য প্রযুক্তির সহায়তায় আরও অনেক কঠোর পদক্ষেপ নেবেন এবং ঘটনা ঘটার আগেই সেটাকে বিনাশ করা যাওয়ার চেষ্টা করবেন। আমরা সবাই সবার স্থান থেকে এই ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাই যেন সবাই সহনশীল হয়ে ভালো হয়ে সমাজটাকে আমরা গড়ে তুলতে পারি। কারণ এই সমাজ আজ হয়তোবা আমি অপরাধী, অপরাধ করে পার পেয়ে যাচ্ছি, কাল কিন্তু আমার সন্তান এই ধরনের ঘটনায় আক্রান্ত হতে পারে। তো আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের এই আয়োজনের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ আগামীকাল আবার আমরা কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আমাদের প্রতিদিন এই অনুষ্ঠানের সাথেই আপনারা থাকবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।